দেখুন, প্রথম কথা, যাদের সাসপেনশন তোলা হয়েছে জুনিয়র ডাক্তারদের, সেই সাসপেনশনটা অলরেডি একটা অবৈধ সাসপেনশন ছিল। এ ধরনের চিকিৎসা ব্যবস্থাতে যারা ভিতরটা জানেন তারা জানেন যে সব জায়গায় জুনিয়র ডাক্তারবাবুরা করেন। আমি এটা নিজের আগে অনেকবার বলেছি যে আমরা অপারেশন করি, যারা জুনিয়র ডাক্তার তারা অপারেশন করেন, সব সময়ই করেন এবং করতে হয়। পেশেন্ট যে লোড থাকে, যে পেশেন্ট সংখ্যা থাকে, সেখানে জুনিয়র ডাক্তারদের অপারেশন করতে হয়। শুধু করতে হয় নয়, এনএমসি যে শিক্ষা, পোস্ট গ্রাজুয়েটদের শিক্ষার যে গাইডলাইন, সেখানেও আছে যে ইন্ডিপেন্ডেন্টলি কমপ্লিট করে তারপরে পাস পরীক্ষায় ফাইনাল পরীক্ষা দিতে হয়। তো সেক্ষেত্রে জুনিয়র ডাক্তার অপারেশন করবে, আগেও করেছে, ভবিষ্যতেও করবে। তো সেক্ষেত্রে কোনো অপারেশনের দায় জুনিয়র ডাক্তারদের ঘাড়ে চাপিয়ে আসল প্রকৃত যে কারণ রোগী মৃত্যুর সেটা খুঁজে না বের করে কারোর ঘাড়ে চাপিয়ে দিয়ে একটা মোড় ঘোরানোর যে প্রচেষ্টায় সাসপেনশন হয়েছিল সেটা অলরেডি অবৈধ ছিল, আমরা এটা মনে করতাম। তাই সাসপেনশনটা ওঠানোটা আমাদের কাছে খুব একটা আনন্দদায়ক বা কোনো নতুন কিছু লাগেনি, প্রথম কথা। ২ নম্বর, বাকি যে বললেন যে পদক্ষেপগুলো গতকাল নেওয়া হয়েছে, আমরা এটা বিভিন্নভাবেই বলে এসেছি যে আন্দোলনের যে গ্রিভান্স, আন্দোলনে যে জায়গাটা আমরা স্বপ্ন দেখেছিলাম বা যে জায়গার জন্য এত হাজার হাজার মানুষ রাস্তায় নেমেছেন, সেই জায়গাটা হলো স্বাস্থ্য ব্যবস্থার মধ্যে যে গ্রিভান্স। দীর্ঘ ৭ মাসের মধ্যে আপনারা কখনো শুনবেন না যে একটা সেন্টেন্স যদি কেউ দেখাতে পারে যে আমরা বলেছি আমাদের মাইনে বাড়ানো হোক, কেউ বলেনি। এবার যে কোনো কর্মীর, যে কোনো কর্মচারীর কখনো যদি মাইনে বাড়ানো হয়, সে স্বভাবতই খুশি হবে। এটা এটা তার অখুশি হওয়ার কোনো কারণ নেই যে এটা দেখে অখুশি হয়ে যাবে। ঠিক আছে, মাইনে বাড়িয়েছেন, স্টাইপেন্ড বাড়িয়েছেন, সেটা আলাদা সাইড। কিন্তু যেটা মূল আলোচনার যেটা সভা হওয়া উচিত ছিল, সেটা হলো যে রাজ্যের মধ্যে স্বাস্থ্য ব্যবস্থায় যে একটা ঘুম ধরার জায়গা তৈরি হচ্ছে, যেখানে বড় বড় বিল্ডিং আছে কিন্তু সঠিক মেডিসিন নেই, যেখানে আপনার রোগী প্রচুর আছে কিন্তু রোগীদের বেড সংখ্যা নেই, মেঝেতে ট্রিটমেন্ট চলছে। এখনো আপনি হসপিটাল হসপিটাল ঘুরে দেখুন, এখনো পেশেন্ট মেঝেতে শুয়ে আছে। আমরা যেটা বলতে চাইছি সেটা হলো সরকারি হসপিটালে যে ট্রিটমেন্টগুলো হয়, সাধারণ মানুষের একটা দেখানো হয় যে ফ্রি ট্রিটমেন্ট হয়, কিন্তু সাধারণ মানুষের ফ্রি ট্রিটমেন্ট করার জন্য যে সরঞ্জাম, যে ডাক্তারবাবু, যে নার্স দিদি, যে প্রত্যেকের একটা নির্ধারিত স্যালারি বা স্টাইপেন্ড আছে, তাহলে সে খরচ তো হচ্ছে। সেই খরচটা সঠিকভাবে যাতে হয়, ম্যানেজমেন্ট করে যাতে সঠিকভাবে রোগী পরিষেবায় কাজে লাগে, সেটাই আমাদের বলার। সেটা নিয়ে আমাদের আন্দোলন ছিল। ক্যাম্পাসগুলো, হসপিটালগুলো, মেডিকেল কলেজগুলো, যেখানে একটা ডাক্তারদের জন্য, রোগীদের জন্য একটা মন্দিরের জায়গা মনে করুন। কারণ আমরা বিশ্বাসের এমন একটা জায়গা যে মানুষ ডাক্তারের কাছে তখনই আসে যখন বিপদে পড়ে, তখনই আসে যখন তার প্রচণ্ড সাহায্যের দরকার হয়। সেই জায়গাটা পবিত্রতা বজায় রাখার জন্য কলেজগুলোতে একটা নির্দিষ্ট গণতান্ত্রিক এনভায়রনমেন্ট দরকার। এখানে কোনো শাসক দলের দাপাদাপি থাকা উচিত নয়। এখানে কোনো রকমের শাসক দলের চোখ রাঙানি থাকা উচিত নয়। যেটা আমরা প্রথম থেকে বলে এসেছি, তার জন্য কিছু চেঞ্জ হয়েছে। যেমন আপনারা জানেন যে রোগী কল্যাণ সমিতির যে, আগে রোগী কল্যাণ সমিতি মানেই শাসক দলের লোকজন, আর কেউ নেই সেখানে। সেটা একটা ফর্মুলেশন চেঞ্জ করে এখন ছাত্রদেরকে ঢোকানোর জায়গা তৈরি হয়েছে, এটার জন্য ধন্যবাদ। তারপরে আপনি যেহেতু রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান হিসেবে প্রিন্সিপালদেরকে বসানোর একটা জায়গা তৈরি করেছে, এর জন্য ধন্যবাদ। ঠিক তেমনই আমরা বলেছিলাম আলোচনা সভা, স্বাস্থ্য ব্যবস্থায় স্টেট টাস্ক ফোর্স একটা তৈরি হোক, যে টাস্ক ফোর্সের মাধ্যমে প্রত্যেকটা হসপিটালের যে গ্রিভান্স, ওই হসপিটালগুলোতে কি কি থাকলে হসপিটালগুলোর সুবিধা হবে, কি কি থাকলে হসপিটালে রোগী পরিষেবার সুবিধা হবে, এটা গতকালের ডিসকাশন ছিল। অভয়ার বিচার নিয়ে আমি এই মুহূর্তে আর বললাম না, কারণ ওই ব্যাপারটা নিয়ে আপনারা জানেন যে একটা সাবজুডিস ম্যাটার করে দিয়ে ওটাকে সাইডে রাখা হয়েছে। কিন্তু একটা পার্ট আছে যে তারা যারা খুনিদেরকে ঢাকা দেওয়ার চেষ্টা করলো, যারা ওই ঘটনার দিন ওখানে এসে প্রেজেন্ট থেকে তথ্য প্রমাণ লোপাটে সাহায্য করলো, যারা ওই ঘটনাকে সুইসাইড বলে চালানোর প্রচেষ্টা করলো, তাদের বিরুদ্ধে সরকারিভাবে কি অ্যাকশন নেওয়া হয়েছে, এই প্রশ্নও কিন্তু একটা ভ্যালিড প্রশ্ন। সেটার কোনো উত্তর পেলাম না, তাও আমি বাদই দিলাম। আমরা যেটা বলতে চাইছি, গতকাল যদি স্বাস্থ্য ব্যবস্থার গ্রিভান্স নিয়ে ডিসকাশন করা হতো, তাহলে একটা আলোচনা হতো যেখানে শ্রদ্ধেয় প্রিন্সিপালগণ এবং হাজার হাজার শিক্ষক, চিকিৎসকরা গিয়েছিলেন, যারা সুচিন্তিত মতামত ওখানে রাখতে পারতেন, বা স্টেট গিভান সেল যারা, তারা সমস্ত মেডিকেল কলেজে গিয়ে হাজার হাজার কিন্তু সুচিন্তিত মতামত এবং গ্রিভান নিয়ে ওখানে হাজির হয়েছিলেন। সেটা একটা ডিসকাশনের জায়গা হলে আমার মনে হয় মানুষের একটা সঠিক দিশা দেখতে পেত। সেখানে একটা আলোচনা সভাটা ঘোষণা সভায় পরিবর্তন হয়ে কয়েকটা ঘোষণা, যেটা আপনারা দেখবেন বেশিরভাগ পলিটিক্যাল কোনো রাজনৈতিক কোনো মঞ্চ থেকে যেগুলো হয়,
সে ধরনের একটা ঘোষণা সভা হলো। সেক্ষেত্রে আমরাও প্রেজেন্ট ছিলাম না, আমরা আগেই জানিয়ে দিয়েছিলাম। সেক্ষেত্রে আমরা যেভাবে ভাবছি স্বাস্থ্য ব্যবস্থা যেভাবে উন্নত করা উচিত, যে জায়গায় আমরা আন্দোলন করেছি, যেটার জন্য আমরা রাস্তায় থেকেছি, সাধারণ মানুষ আমাদের সঙ্গে থেকেছেন, আমার মনে হয় সেই জায়গাটা এখনো বাকি, এখনো অধরা। সেই জায়গার আলোচনা, সমালোচনা, বিশ্লেষণ সেগুলো হওয়া প্রয়োজন। মুখ্যমন্ত্রী গতকাল বললেন যে আপনারা সরকারি যারা চিকিৎসকরা আছেন তারা অন্ততপক্ষে রোগীর সুবিধার্থে 8 ঘন্টা ডিউটি করুন। দরকার পড়লে তাদের যে প্রাইভেট প্র্যাকটিসের জায়গা সেটা তাদের যে বর্ধিত কিলোমিটার সেটা বাড়িয়ে দেওয়া হচ্ছে, এরিয়া 30 কিলোমিটার করা হচ্ছে। এ ব্যাপারে কিভাবে দেখছেন এই বিষয়টা? এটা তো ভালো দিকই করেছে। একদম ঠিক, কিন্তু ব্যাপার হচ্ছে এই পার্টটা না, এটা সরকারি যারা গভর্নমেন্ট চাকরি করছেন, মানে চাকুরিজীবী যারা শিক্ষক, চিকিৎসক, তাদের জন্য এই প্রশ্নটা ছিল। আমার মনে হয় এই ব্যাপারটা তারা ভালো উত্তর দিতে পারবেন। আমরা যেহেতু জুনিয়র ডাক্তার প্রশিক্ষণরত, বা এরপরে যেটা আমরা বলবো সেটা বন্ডেড এসআর হিসেবে স্টাইপেন্ডই আমাদের হবে, মানে গভর্নমেন্ট চাকুরিজীবীর মধ্যে আমরা পড়বো না আরো কয়েক বছর। সেই জায়গা থেকে আমাদের যেটা বলার, যে শিক্ষক স্যারেদের এবং সিনিয়র ডাক্তারদের যে পার্টটা আমরা দেখেছি, সেখানে আমরা দেখেছি যে পক্ষপাতিত্ব, সেখানে আমরা দেখেছি যে ট্রান্সফারগুলো, এই আপনার মেডিকেল কাউন্সিল থেকে শুরু করে আপনার স্বাস্থ্য ভবন থেকে শুরু করে যে অর্ডারগুলো আসতো, কেউ কোনো প্রতিবাদ করলে, কেউ কোনো কথা বললে, ভয়েস রেজ করলে তাকে এমন কোথাও ট্রান্সফার করে দেওয়া হতো যাতে সে আর কলকাতাতে ফিরে এসে কথা না বলতে পারে। তো একটা অসম ট্রান্সফার পলিসি ছিল। আমরা এটা বলেছিলাম যে ট্রান্সফার পলিসি স্বচ্ছ হোক। চাকরি নিয়োগ হচ্ছে না, চাকরি বছরের পর বছর নিয়োগ না হয়ে ফাঁকা পড়ে আছে, সে তো মানে আলাদাই ব্যথা। কিন্তু অন্তত যারা চাকরি করছেন তাদেরও চাকরি করার একটা এনভায়রনমেন্ট দেওয়া হোক। চাকরি করছে মানে তো চাকর নয়, যে যখন যাকে যেভাবে মনে হবে সেভাবে তাকে অর্ডার করা হবে। এই যে স্বাধীনতার জায়গাটা খর্ব করা, এটা নিয়ে আমরা প্রতিবাদ করেছি। এটা বলতে পারেন যে সিনিয়র শিক্ষক স্যার যারা আছেন, সিনিয়র ডাক্তার যারা আছেন, যারা চাকরিজীবী ডাক্তার আছেন, তাদের জন্য এটা বেশি প্রযোজ্য, এই ট্রান্সফার বা প্র্যাকটিসের জায়গাগুলো। মানে ওনারা এই ব্যাপারটা বেশি বিশ্লেষণ করতে পারবে। কিন্তু আমাদের একটা দাবি যে এই জায়গাগুলো স্বচ্ছতা বজায় থাকুক, স্বচ্ছতা অন্তত বাকি সমস্ত ক্ষেত্র যদি তুলে ধরে আনেন যে অস্বচ্ছতার শেষ নেই, স্বাস্থ্যক্ষেত্র যেখানে জীবন মরণের ব্যাপার, সেই জায়গাটা স্বচ্ছ হোক, ক্যাম্পাসগুলো ভয়মুক্ত হোক, ছেলেমেয়েরা তাদের খেলাধুলা, পড়াশোনার মাধ্যমে একটা নৈতিক দিকটা উঠে আসুক। আজকে সমাজে একটা রেপ মার্ডার মানে কিন্তু একটা রেপ মার্ডার নয়, এটা একটা ভাবনা, এটা একটা কালচারাল রিফ্লেকশন। এই কালচারাল রিফ্লেকশনকে আটকাতে গেলে আপনার গোড়া থেকে আটকাতে হবে। যেটা আমরা ভাবি বা আমি ভাবি, যে আমাদেরকে এই সংগ্রাম করে, যুদ্ধ করে একটা গাছ এমন পুঁততে হবে, এখন ছায়া হয়তো পাওয়া যাবে না, ভবিষ্যতে সেই গাছের ছায়া বা ফল পাওয়া যাবে। সেইভাবে মেডিকেল কলেজের এনভায়রনমেন্টগুলোকে আমাদের ভাবতে হবে। আজকের আরজিকর সাহেব, যিনি এই আরজিকর হসপিটাল তৈরি করে গিয়েছিলেন, আজকে লক্ষ লক্ষ মানুষ চিকিৎসা পাচ্ছে, লক্ষ লক্ষ জন এখানে চাকরি করছে, তাদের জীবিকাও নির্বাহ করছেন। কিন্তু তার কি স্বপ্ন ছিল? তার স্বপ্ন এটা ছিল না যে কয়েকজন শাসক দলের মদতপুষ্ট ছাত্র তৈরি হবে, যারা ক্রিমিনালাইজেশন করে হসপিটালগুলো একটা খারাপ জায়গায় নিয়ে চলে যাবেন। আপনি ভাবুন, বিভিন্ন জায়গায় দুর্নীতি আমরা শুনে এসেছি, বিভিন্ন লেভেলের দুর্নীতি শুনে এসেছি, কিন্তু আমার মনে হয় এই প্রথম কোনো দুর্নীতি আপনি শুনবেন যেখানে একটা কলেজের প্রিন্সিপাল আর সেই কলেজের ছাত্রের সঙ্গে ব্যাংকের লেনদেন। এটা তো ইতিহাস তৈরি করে দিল। তাহলে এই ব্যাপারগুলো নিয়ে সরকারি কি পদক্ষেপ? এই পদক্ষেপগুলো সরকারিভাবে লাগবে। এখানে একজনকে ঝেড়ে ফেলে দেওয়া, কয়েকজন আপন, কয়েকজন পর, কয়েকজনকে আন্দোলনকারী হিসেবে দাগিয়ে দেওয়ার আমার কোনো মনে হয় প্রশ্ন ওঠে না। ভাবতে হবে যে এই সিচুয়েশনটা আসলো কি করে। একজন প্রিন্সিপাল, আমরা তো এরকম এনভায়রনমেন্ট থেকে জানি না কতজন বড় হয়েছে। আমার নিজের এক্সপিরিয়েন্স এরকম, ছোটবেলায় শিক্ষক মহাশয়েরা সামনে দিয়ে গেলে, আমরা সাইকেল নিয়ে গেলে সাইকেল থেকে নেমে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতাম। এই শিক্ষক সম্মান, এই যে জায়গাটা, সেটা তৈরি হচ্ছে না, বরং একজন শিক্ষক এবং কলেজের প্রিন্সিপাল, তার সঙ্গে একজন ছাত্রের ব্যাংক অ্যাকাউন্ট লেনদেন, দুর্নীতির লেনদেন। এটা আমার মনে হয় লজ্জার। এই ব্যাপারগুলোকে যতক্ষণ না অ্যাড্রেস করা হবে, মানুষ যতক্ষণ না এই ব্যাপারগুলো সোচ্চার হবে, যতক্ষণ না এই ব্যাপারগুলোকে আওয়াজ তোলা হবে, আমার মনে হয় এনভায়রনমেন্ট তৈরি করার কোনো জায়গা থাকবে না। এই জায়গাগুলোই আমাদের প্রতিবাদ। স্যালারি বাড়ানো, মাইনে বাড়ানো, মানুষ এই ছোটোখাটো ব্যাপারগুলোকে যত হাইপ তৈরি করছে, 2 কোটি টাকা, 10,000 টাকা, 15,000 টাকার যে হাইপ তৈরি করছে, ভাবতে হবে আমাদের রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা 20,000 কোটি টাকার, 20,000 কোটি টাকা। এই জায়গাগুলো মানুষ ভাবছে না, ভাবতে চাইছে না মানুষ। এই জায়গাগুলোকে মানুষকে ভাবাতে হবে। শিক্ষিত সমাজ এবং যারা চিন্তাশীল সমাজ, শুধু আমি শিক্ষিত বলবো না, অনেক মানুষ আছে অনেক বেশি পড়াশোনা করতে পারেন না কিন্তু সমাজ নিয়ে ভাবেন, তাদেরকে আসতে হবে এই 2 কোটি টাকা ভাবনা ছেড়ে
20,000 কোটি টাকার যে স্বাস্থ্য ব্যবস্থা, সেটাকে তৈরি করে প্রত্যেক মানুষের স্বাস্থ্য যে অধিকার, শুধু সেবা নয়, স্বাস্থ্যটা যে অধিকার সেটা মানুষের কাছে তুলে ধরতে হবে। আর স্বাস্থ্যই সেবা, একটা জায়গা দিয়ে স্বাস্থ্যকে আলাদা করে দেওয়ার কোনো দরকার নেই। চিকিৎসা যেমন সেবা, তেমন প্রত্যেকটা মানুষ তারা তাদের কর্মক্ষেত্রে যে কাজগুলো করেন, একজন সাংবাদিক থেকে শুরু করে, একজন রিক্সাওয়ালা থেকে শুরু করে, একজন আপনার যারা সবজিওয়ালা থেকে শুরু করে, চাষি থেকে শুরু করে, মজদুর, ড্রাইভার, প্রত্যেকেই কিন্তু তাদের সৎ পথে যখনই কাজ করছে সেটাই তারা সেবা করছে, মানুষ সেবা করছে, সেটাকে মাথায় রাখতে হবে। শুধু চিকিৎসা সেবা এই জায়গাটায় একটা দল আলাদা করে দিয়ে একটা সামাজিকভাবে বিচ্ছিন্ন করার জায়গাটায় আমি সমর্থন করি না। আমি মনে করি সমস্ত কাজই সৎভাবে করলে সেবা, সেই সৎভাবে সেবা করা এবং সেবা করার মানসিকতা যুক্ত লোকজনকে একসঙ্গে নিয়ে এসে সুস্থ সমাজ তৈরি করতে হবে, যাতে আবার বললাম ওই একটা গাছ পোঁতা, যাতে পরবর্তীকালে সেই গাছের ছায়া পাওয়া যায়। এই যে আগের দিনই বলেছেন, এবং তিনি এটাও বলেছেন যে স্বাস্থ্যক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয়, এখানে অনেক কিছু কাজ করার বিষয় আছে, সেই জন্য আমি নিজের কাছে এই দপ্তরটা রেখেছি। কিন্তু মুখ্যমন্ত্রী যখন নিজেই দপ্তরটা সামলাচ্ছেন, তারপরেও কেন আপনারা এই বিরুদ্ধে এখানে খামতি দেখছেন বা নজরদারি অভাব বোধ করছেন? তাহলে কি মুখ্যমন্ত্রীকে আপনারা বলতেই পারেন যে আপনারা তাহলে কোথায় কোথায় কি কি জায়গায় আরো বেশি উন্নয়ন করা দরকার বা কিছু সেরকম কোনো ভাবনা চিন্তা একদম রয়েছে আগামী দিনে? প্রত্যেকটা জায়গায়, ওটাই তো বলছি, অ্যাকচুয়াল আলোচনা যেটা আপনারা গতকাল দেখলেন, যেটা সভা হলো সেটা আলোচনা সভা বলে না আপনারা, এটা তো কারো দ্বিমত থাকার কথা নয়। এটা একটা ঘোষণা সভা, এটা করা হবে, এটা করা হবে, এটা করুন, এটা করুন, এটা করুন। আলোচনা সভা হলো সেই সভা যেখানে মানুষ তার মত রাখবে, সেই মতটা পছন্দ অপছন্দ তৈরি হবে, একটা ডিবেট তৈরি হবে, এটাই তো কালচার, এটাই তো আলোচনা সভা। তাহলে সেই জায়গা থেকে দেখুন, মুখ্যমন্ত্রী একটা, স্বাস্থ্যমন্ত্রী একটা চেয়ার, একটা সম্মানের জায়গা, যারা অত বড় জায়গা থেকে ম্যানেজ করছেন। এখন প্রশ্ন হলো যে ব্যক্তি বিশেষে ইম্পর্টেন্স নয়। এখন আহ, ব- দেশের যদি কোনো সাম্মানিক ব্যক্তি তিনি দপ্তর চালান, আরেকজন কোনো মন্ত্রী দপ্তর চালান, ডিফারেন্সটা ব্যক্তির উপরে নয়, ডিফারেন্সটা সিস্টেমের উপরে। আপনাকে সিস্টেমটা নিয়ে ভাবতে হবে। এই সিস্টেমে যে সর্বনিম্ন জায়গায় আছে, সর্বনিম্ন জায়গা তথাকথিতভাবে আমি মনে করি সব সমান, কিন্তু সর্বনিম্ন বলতে চাইছি আমি, ধরুন একজন আয়ামাসি আছে, আমাকে তার সমস্যার কথা ভাবতে হবে। যদি তার সমস্যার কথা না ভাবি, তাহলে কিন্তু আপনি সঠিকভাবে স্বাস্থ্য ব্যবস্থা জায়গায় পরিবর্তন করতে হবে। যারা আশা কর্মী আছে, গ্রামে গ্রামে বাড়ি বাড়ি গিয়ে মানুষের স্বাস্থ্য নিয়ে সচেতন করছেন, তারাও সমান ভূমিকা পালন করছেন। একজন অঙ্গনওয়াড়ি যিনি গিয়ে বাচ্চাদের পুষ্টি নিয়ে চিন্তা ভাবনা করছেন, তিনিও সমানভাবে করছেন। তাহলে আপনি কোনো একটা ব্যক্তি, মানে এটা তো কোনো কি বলবো, এটা কোনো সিনেমা বা এটা কোনো নয় যে একজন ফেস তৈরি হয়ে গেল, একজন ব্লকবাস্টার হয়ে যাবে মুভি, এরকম ব্যাপারটা তো নয়। এটা একটা সিস্টেম চালাতে হবে, দক্ষতার সঙ্গে চালাতে হবে। সেখানে গ্রিভান্স গুলোকে তৈরি করে নিয়ে যে যে জায়গায় খামতি আছে সেগুলো পূরণ করতে হবে। এখানে ব্যক্তি বিশেষের চেয়ে আমার মনে হয় ভাবনা, কিভাবে ভাবছেন তিনি এবং কিভাবে তিনি সাজাতে চাইছেন, সেটা বেশি ইম্পর্টেন্ট। এখানে কোনো ব্যক্তির আমার মনে হয় আলাদা করে বলার কিছু নেই। আর একটা অন্য বিষয়ে ঢুকবো, যে আপনারা প্রথম থেকে যে একটা দাবিতে আপনারা অনড় ছিলেন, যে নিরাপত্তা। হ্যাঁ, বিভিন্ন রকম হাসপাতালে, সরকারি হাসপাতালে চিকিৎসক থেকে জুনিয়র হোক বা সিনিয়র চিকিৎসকের নিরাপত্তার বিষয়টি আমরা দেখলাম যে সুপ্রিম কোর্টের নির্দেশ মতো এখনো পর্যন্ত আরজিকর হাসপাতালে কেন্দ্রীয় বাহিনী তারা নজরদারি চালাচ্ছে নিরাপত্তা। এখনো কি নিরাপত্তা বলে অভাব করছেন? দেখুন, এটা হাইকোর্টের অর্ডার। আমরা এর আগেও বলেছি যে কোনো ক্ষেত্রে আপনি যদি নিরাপদ একটা সমাজ বা নিরাপদ একটা হসপিটাল, নিরাপদ একটা স্কুল, নিরাপদ কিছু তৈরি করতে চান, সেটা যে এক্সিস্টিং সিস্টেম আছে, নিরাপত্তার সিস্টেম আমাদের রাজ্যে, পুলিশ সিস্টেম, সিআইডি সিস্টেম, যে নিরাপত্তার যে সিস্টেম, সাইবার ক্রাইম সিস্টেম, সেগুলোর যথাযথ কাজ হচ্ছে কিনা, তারা তাদের সিস্টেমেটিক কাজ করছে কিনা, সেটার মূল্য বিবেচনা করা দরকার। এখন যদি এটা তো কোনো কি বলবো, ওয়ান টু ওয়ান ফাইটের জায়গা নয়। এখানে কোনো সেন্ট্রাল গভর্নমেন্টের ফোর্স আসলে বেশি নিরাপত্তা বা আর্মি নেমে গেলে বেশি নিরাপত্তা, এভাবে ব্যাপারটা দেখা ঠিক হবে না। আপনাকে দেখবে এক্সিস্টিং যে সিস্টেম আছে, কোন নিরাপত্তার ঘাটতির জন্য এটা হলো। আপনি ভাবুন যে এই এত জঘন্য একটা রেপ মার্ডার যে ঘটনা করলো, সেটা করলো কে? যদি আমরা কথার কথা মেনেই নিই, একজন ব্যক্তি, তিনি কে? তিনি সিভিক ভলেন্টিয়ার, ওই পুলিশ সিস্টেমেরই একজন পার্ট। তাহলে খামতিটা পুলিশ সিস্টেমে। আপনাকে এক্সিস্টিং যে সিস্টেম আছে সেটাকে স্ট্রেনথেনিং করতে হবে। এগুলো অ্যাডিশনাল। এই যে আমাদের আর্মি ভাইরা আছেন, যারা সেন্ট্রাল ফোর্স ভাইরা আছেন, এরা তো অলরেডি প্রিপেয়ার ফর এনি ব্যাড সিচুয়েশন। এদেরকে দিয়ে আপনি নর্মালাইজের জায়গাটা করতে পারেন না। এরা বিশেষ সময়ে এরা আপনার সিকিউরিটি দেবে, কিন্তু এক্সিস্টিং সিকিউরিটি যেটা সিস্টেম, পুলিশ সিস্টেম, আপনার আশেপাশের থানাগুলো, আশেপাশের যে কাজগুলো, সেগুলো যদি আপনি ঢালাও গোছাও না করতে পারেন, আমার মনে হয় এই সিস্টেমে, ওই বলছি আবার, আর্মি বায়ুসেনা নামলেও সেই অ্যাকচুয়াল নিরাপত্তার জায়গাটা
তৈরি হবে না। ব্যাপারটা আমার মনে হয় অভয় দিদি বাবা মায়েদেরকে জিজ্ঞাসা করলে বেশি এই প্রশ্নের উত্তরটা ওনারাই ভালো দিতে পারবেন। কিন্তু আমরা যেটা বলেছি ওভারঅল সেটা হলো যে যেখানে এরকম একজনের উপর নির্যাতিতা বলতে আমার সবসময় বলতেই খারাপ লাগে আমার, এই জন্য যে একজন প্রতিষ্ঠিত ডাক্তারের মা বাবা হয়ে তাদের সম্মান অর্জন করার যে জায়গাটা ছিল, এটা আমাদের দুঃখজনক বা বলতে পারেন এটা আমাদের দুর্ভাগ্য যে তাকে নির্যাতিতার বাবা মা বলে আমাদের সম্বোধন করা হচ্ছে বা করার পরিস্থিতি তৈরি হয়েছে। ওনারা যে জায়গাটা, ওনাদের ব্যথা যন্ত্রণা সব জায়গায় থাকবেন, ওনারা প্রত্যেকটা স্তরে প্রত্যেকটা লেভেলে গিয়ে নিজেদের ব্যথা যন্ত্রণার কথা জানাচ্ছেন। আমার মনে হয় প্রত্যেকটা স্তরে ওই ওই যে ব্যথা যন্ত্রণাটাকে কি বলবো ভাবা দরকার, এবং সেই জায়গাটা দেখে যে যে জায়গায় আপনার ইনভেস্টিগেশন হয়নি, যে জায়গায় ইনভেস্টিগেশন আরো দরকার সেগুলো স্ট্রেনথেনিং করা দরকার। এখানে সত্য মিথ্যা আমার মনে হয় কোনো কথার বিশ্লেষণ করার জায়গাটা একেবারেই ঠিক হবে না। আমাদের যেটা দেখতে হবে সেটা হলো তাদের ব্যথা এবং তাদের যন্ত্রণা। শেষ প্রশ্ন করবো, এই যে WBDF এর তরফে যেমনটা বলা হয়েছিল যে প্রথম থেকেই যে একটা প্রত্যেক সাধারণ মানুষ যাতে তাদের পাশে এসে দাঁড়ায়, এবং এই প্রশ্নে তৃণমূল নেতা কুণাল ঘোষ আবারও বলেছেন, তিনি বলেছেন যে এই JDF তারা মানুষকে পাশে দাঁড়ানোর নাম করে টাকা তুলেছে, কোটি কোটি টাকা তুলেছে। এখন তাদের সেই তাদের যে প্রতিবাদ, সেই প্রতিবাদের ভাষা কোথায়? সব টাকা তোলার জন্য এই প্রতিবাদ করছে, লোক দেখানো। কি বলবো? এই ব্যাপারটা আমরা শুনুন, এই ব্যাপারটা অ্যাকচুয়ালি যতবার বলতে যাই আমার একটা বলতে পারেন হাসিই পায় ব্যাপারটা। হ্যাঁ, যে একটা আবার বলছি যে মানুষ মিডিয়া সংবাদ অনুযায়ী একবার বলা হয়েছিল যে 2 কোটি টাকা তোলা হয়েছে, আরো বিভিন্ন অ্যাকাউন্ট আপনার মেডিকেল কলেজ বা সিনিয়র ডাক্তারদের অ্যাকাউন্ট হেনাতেনা করে 5 কোটি টাকার একটা হিসাব দিয়েছিল। আমি বারবার বলি যে যখন কোনো পাবলিক ফান্ড হয়, এটা কারোর ব্যক্তিগত ফান্ড হয় না। পাবলিক ফান্ডের একজন অ্যাকাউন্ট হোল্ডার হন না, বিভিন্ন জন অ্যাকাউন্ট হোল্ডার হন, এবং সেগুলোর একটা অডিটিং সিস্টেম আছে, ব্যাংকের মাধ্যমে সঠিক সময়ে সেগুলো অডিট করে সেটা আপনার পাবলিক করা হয়। সেই অডিটিংটা একটা দীর্ঘ পর্যায়, সেটা আপনার ব্যাংক অ্যাকাউন্টেন্টরা থাকেন, তারপরে ব্যাংকের আরো লোকজন থাকেন, অডিট ফার্ম থাকে, তারা সেই জিনিসগুলোকে সামনে আনেন। সেটার একটা সময় লাগে, সেই সময়টা চেক ভেরিফাই যে এই এই বিলটা ঠিক আছে কিনা, এই বিলের খরচটা ঠিক আছে কিনা, সেগুলো একটা টাইমে ভেরিফাই করে সাধারণ মানুষের সামনে আসবে। এখন কেউ যদি একটা বলে, আমি ধরে নিলাম 5 কোটি টাকা, একটা 5 কোটি টাকা ধরেই নিলাম, যেখানে হাজার হাজার ডাক্তার আন্দোলন করলো, লক্ষ লক্ষ সাধারণ মানুষ আন্দোলন করলো, আমি একটা পার্ট বলছি, হাজার হাজার ডাক্তাররা আন্দোলন করেছে, সেটা জুনিয়র ডাক্তারের সংখ্যা 7,500-এর মতো, আরো সিনিয়র ডাক্তার আমি ধরুন ছেড়েই দিলাম। আপনি 5 কোটি টাকা যদি 7,500 লোক যদি ভাগও করে নেয়, একটা যদি আপনি এই মুহূর্তে আমি এক্সাক্ট বলতে পারছি না, সামথিং আপনার 10,000, 11,000 বা এরকম কিছু একটা হয়তো অ্যামাউন্ট আসবে। আমি আমার ফেসবুক অ্যাকাউন্টে লিখেছিলাম ডিটেলসটা। তো এটা মানুষ এতটা যদি মানে কি বলবো বাজে বিশ্লেষণ করেন যে একটা মাসের পর মাস রাস্তায় থেকে, মাসের পর মাস রোদ ঝড় বৃষ্টিতে ভিজে ওই 10,000, 11,000 টাকার জন্য এক একটা ডাক্তারবাবু তাদের জীবনে এত ত্যাগ দিয়েছেন, এটা আমার মনে হয় মানবিকতার জায়গা থেকে তিনি কি বলবো মানে অধপতনের একটা এক্সাম্পল তৈরি করছেন। টাকা ইনকাম কখনো কোনো আন্দোলনের, আমি শুধু এই ডাক্তারি আন্দোলন বলছি না, পৃথিবীতে যত আন্দোলন হয়েছে, টাকা রোজগার করা বা টাকা ইনকাম করা কোনো আন্দোলনের কখনো মানে মুভমেন্টের কোনো ফোকাস হতে পারে না, হবেও না, ফিউচারেও হবে না কখনো। টাকা তোলা হয়েছে আন্দোলনের স্বার্থে, সেটা হিসেব করে অবশ্যই সামনে দেওয়া হবে। আন্দোলন মানুষ সবসময় করে, মনে রাখবেন যে আন্দোলনকারীরা কতটা শাসক বিরোধী হবে, কতটা শাসকের সঙ্গে থাকবে, সেটা একটা পার্ট থাকে, কিন্তু শাসক সবসময় আন্দোলন বিরোধীই হয়। এই জন্য যে আন্দোলনগুলো সমাজ সংস্কারের জন্যই হয়, আন্দোলনগুলো চোখ রাঙানি উপেক্ষা করেই হয়, আন্দোলনগুলো কি বলো সাহসিকতার একটা পরিচয় দিয়েই আন্দোলন করা হয়। তো এই ধরনের আমার মনে হয় এটা খুব নিচু মানসিকতার একটা পরিচয়, যে টাকা পয়সা সবকিছু টাকা পয়সা দিয়ে কেনা যায় না, মানুষের স্বপ্ন টাকা পয়সা দিয়ে কেনা যায় না। মহলের একটি শীতল সম্পর্ক তৈরি হয়েছিল, এবং এখনো হয়তো সেটা কিছুটা আছে। সেখানেই কি গলানোর চেষ্টা করছে, নাকি আপনাদের কাছে পাওয়ার আপনাদের একটা সাপোর্টের জন্য কি রাজ্য সরকার এটা করছে? কি বলবেন? আবার আমি এই সেন্টেন্সটা আবার রিপিট করছি, যে শাসক আন্দোলনকারীরা শাসক বিরোধী কতটা সেটা বলার জায়গা থাকে, কিন্তু শাসক সবসময় কিন্তু আন্দোলনকারী বিরোধী হয়। যদি ভাবেন যে শাসক আন্দোলনকারী বিরোধী নয়, আঘাত হানছে না, তাহলে প্রশ্ন উঠে যায়। এই যে পার্ট আপনারা নিশ্চয়ই জানেন যে এর আগেও হাজার হাজার বার আমরা দেখেছি যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কোনো স্টেপ নেন কেউ জানে না,
এবং যেখানে যে ধরনের স্টেপ নেওয়ার মানুষ এক্সপেক্ট করে সেটার হঠাৎ করে মানুষ অবাক হয়ে যায় যে এরকম একটা নতুন কিছু স্টেপ তিনি নেন। এটা তারা রাজনৈতিক বিশ্লেষণ বলুন, চাতুরতা বলুন, বুদ্ধির কাজ বলুন, সেটা তার রাজনৈতিক। কিন্তু আমাদের প্রশ্ন হলো যে 7 মাস ধরে যে যে কথাটা আমরা একবারও বলিনি যে আমাদের মাইনে বাড়ানোর কথা, 7 মাস কেউ কোনোদিন শুনেছেন? শোনেননি। তাহলে এটা এক ধরনের অবশ্যই চেষ্টা যাতে যারা বিক্ষোভকারী তারা কোনো একটা জায়গায় খুশি হয়ে যান। কিন্তু প্রশ্নটা যদি মৌলিক প্রশ্নে চলে আসে যে আন্দোলনটা কিসের জন্য হয়েছিল, আন্দোলনটা যদি মাইনে বাড়ানোর জন্য হতো তাহলে এতক্ষণে সবাই বেলুন ফুটাতো, আনন্দ করতো। কিন্তু আন্দোলনটা যে কারণগুলোতে হয়েছে সেই কারণগুলো এখনো অধরা আছে। আবার বলছি, এটা একটা পার্ট, মাইনে বাড়ানো, স্যালারি বাড়ানো। এবং এটা যদি আপনি রাজ্যের অন্যান্য হসপিটালের সঙ্গে, অন্যান্য রাজ্যের সঙ্গে কম্পেয়ার করেন যে এটা বিশাল কিছু বেড়েছে এরকম নয়। সাধারণ মানুষ যারা স্ট্রাকচার জানেন না তাদের কাছে একটা অবাক হওয়ার মতো জিনিস হতে পারে, এবং সত্যি একটা এত একসঙ্গে বেড়ে যাওয়া একটা অবাক করার ব্যাপার। কিন্তু যেটা মূল প্রশ্ন, যেটা আন্দোলনের, সেই মূল প্রশ্নগুলো কিন্তু এখনো রয়ে যাচ্ছে। আমার প্রশ্ন, আমি বারবার এইগুলো বলেওছি, আবার রিপিট করছি যে স্বাস্থ্য ব্যবস্থার 20,000 কোটি টাকা নিয়ে কবে ডিসকাশন হবে? স্বাস্থ্য ব্যবস্থায় কবে ডিসকাশন হবে যে সব মানুষ হসপিটালে আসলে বেড নিয়ে তাকে চিন্তা করতে হবে না? কবে ডিসকাশন হবে যে সঠিক মেডিসিন তিনি পাবেন? কবে ডিসকাশন হবে যে তাকে বিভিন্ন রকমের স্যালাইন, যেগুলো ব্যান করা ওষুধপত্র, সেগুলো তাকে নিতে হবে না? কবে ঠিক করা হবে যে সে আসলে তাকে হ্যারাসমেন্ট হতে হবে না? কবে ঠিক করা হবে যে পর্যাপ্ত এক্স-রে, ইসিজি, আপনার টেকনিশিয়ান নিয়োগ, আপনার নার্সিং নিয়োগ, ডাক্তার নিয়োগ, এগুলো কবে ঠিক করা হবে? এই প্রশ্নগুলো হলে আলোচনা সভা হতো। এই প্রশ্নগুলো নিয়ে আমার মনে হয় যদি আপনারাও সঙ্গে থাকেন, আমরাও এই প্রশ্ন নিয়ে বারবার তুলতে থাকি, আমার মনে হয় অ্যাকচুয়ালি সাধারণ মানুষের উপকার হবে। তাহলে কি মুখ্যমন্ত্রীর এই যে পদক্ষেপ ভাতা বৃদ্ধি, এটা কি রাজনৈতিক চতুরতা নাকি কৌশল, কি বলবেন? এটা দেখুন, এটা আবার বলছি যে আমরা এই ভাতা বৃদ্ধি বলুন, এটা অনেকে কি বলবো যে ভাতা কথাটাই এমন ভাবে, স্টাইপেন্ড মানেই ভাতা, কিন্তু এমন ভাবে এটাকে করা হচ্ছে যে ডাক্তারবাবুরা এখানে হসপিটালে যে ডাক্তারবাবুরা কাজ করেন তারা যে কি ধরনের কাজ করেন সেটা আমার মনে হয় আপনারা স্বচক্ষে না দেখলে বুঝতে পারবেন না। এটা একটা সময়ের দাবি ছিল, এটা একটা কি বলবো মানে অধিকারের দাবি ছিল এরকম বলতে পারেন। কিন্তু তারপরেও আবার বলছি যে আমরা কিন্তু এটা নিয়ে কখনো দাবি করিনি 7 মাস ধরে। এটা মুখ্যমন্ত্রীর যে স্টেপ, কিভাবে করেছেন, কেন করেছেন তিনি ভালো বলতে পারবেন। আমাদের দিক থেকে আমরা যেটা বলতে পারি যে আন্দোলনের যে জায়গাগুলো, আমাদের প্রশ্নগুলো, সেগুলোর কিন্তু উত্তর এই টাকা দিয়ে আমার মনে হয় উত্তর পাওয়া যায়নি। সেই প্রশ্নের উত্তরগুলো এখনো থেকে যাচ্ছে। আমার মনে হয় আমাদের সবাইকে একসঙ্গে মিলে সেই প্রশ্নের উত্তরগুলো চাইতে হবে।